ভারত বিভাগের অজানা ইতিহাস, দেশভাগের বিরোধিতায় মুসলিম নেতৃত্বের ভূমিকা। একটি প্রচলিত বয়ান আছে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হয়েছে, অতএব সব মুসলমানের সে দেশে যাওয়া উচিত। কিন্তু বাস্তব হলো, মুসলিম লীগ পাকিস্তানের দাবি করলেও এদেশের অধিকাংশ মুসলমান তাকে সমর্থন জানাননি। তারা ভারতকেই অখণ্ড দেশ হিসেবে চেয়েছিলেন। জমিয়তে উলামায়ে হিন্দ, খান আব্দুল গাফফার খান, অল ইন্ডিয়া মুমিন কনফারেন্স, দক্ষিণ ভারতের মুসলিম নেতৃত্ব এবং অসমের মুসলিম নেতারা পাকিস্তান দাবির বিরোধী ছিলেন। লিখেছেন মিলন উদ্দিন লস্কর। 1947 সালের 14 ও 15 আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত রয়েছে যে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ মুসলমান পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন এবং মুসলিম লীগই ছিল সমগ্র মুসলিম সমাজের একমাত্র প্রতিনিধি। কিন্তু ইতিহাসের গভীরে প্রবেশ করলে দেখা যায়, বাস্তবতা ছিল অনেক বেশি জটিল ও বহুমাত্রিক। তৎকালীন ভারতের বহু প্রভাবশালী মুসলিম নেতা, আলেম ওলামা, রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মুসলমান দেশভাগের বিরোধিতা করেছিলেন। তাদের মতে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র বিভাজন মুসলমানদের প্রকৃত স্বার্থ রক্ষা করবে না, বরং নতুন সংকট, সাম্প্রদায়িক বিভাজন এবং রাজনৈতিক অস্থিরতার জন্ম দেবে। ইতিহাসের এই অধ্যায় আজও গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মুসলিম সমাজের ভেতরেও মতাদর্শগত বৈচিত্র্য ছিল এবং পাকিস্তান আন্দোলন সর্বসম্মত কোনো আন্দোলন ছিল না। দ্বিজাতি তত্ত্ব ও তার বিরোধিতা। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং তার সহযোগীরা দ্বিজাতি তত্ত্ব এর ভিত্তিতে দাবি করেছিলেন যে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি, তাই তাদের জন্য পৃথক রাষ্ট্র প্রয়োজন। কিন্তু বহু মুসলিম চিন্তাবিদ ও রাজনৈতিক নেতা এই তত্ত্বকে প্রত্যাখ্যান করেছিলেন। তাদের মতে জাতীয়তা কেবল ধর্মের ওপর নির্ভর করে না, ভাষা, সংস্কৃতি, ভূখণ্ড, ঐতিহাসিক অভিজ্ঞতা এবং সামাজিক সম্পর্ক জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান। শত শত বছর ধরে ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ ও অন্যান্য সম্প্রদায় একসঙ্গে বসবাস করে যে যৌথ সংস্কৃতি গড়ে তুলেছিল, দেশভাগ সেই ঐতিহ্যের ওপর আঘাত হানবে বলে তারা মনে করতেন। জমিয়তে উলামায়ে হিন্দ ও যৌথ জাতীয়তাবাদ দেশভাগ বিরোধী মুসলিম সংগঠনগুলোর মধ্যে অন্যতম ছিল জমিয়তে উলামায়ে হিন্দ। দেওবন্দ মাদ্রাসার আলিমদের নেতৃত্বে গঠিত এই সংগঠন মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বকে ইসলামী ও রাজনৈতিক উভয় দিক থেকেই ভুল বলে মনে করত। সংগঠনের প্রধান নেতা মাওলানা হুসাইন আহমদ মাদানী মুত্তাহিদা কওমিয়াত বা যৌথ জাতীয়তাবাদের ধারণা তুলে ধরেন। তিনি যুক্তি দেন যে একটি দেশের নাগরিকরা ভিন্ন ধর্মের হলেও একই জাতির অংশ হতে পারেন। তার মতে ভারতের মুসলমান ও হিন্দুরা শতাব্দীর পর শতাব্দী ধরে একসঙ্গে বসবাস করে একটি অভিন্ন সভ্যতা গড়ে তুলেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা কেবল কয়েকজন নেতার ব্যক্তিগত মত ছিল না, বরং এটি একটি সুসংগঠিত রাজনৈতিক অবস্থান ছিল। বহু মুসলিম সংগঠন যুক্তি দিয়েছিল যে ভারতবর্ষের মুসলমানরা একক কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাস করেন না, ফলে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করলে বিপুল সংখ্যক মুসলমান নতুন রাষ্ট্রের বাইরে থেকে যাবেন এবং তাদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিরাপত্তা আরও অনিশ্চিত হয়ে পড়বে। জমিয়তে উলামায়ে হিন্দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের বহু আলেমও একই অবস্থান গ্রহণ করেছিলেন। তাদের মতে ইসলামে রাষ্ট্রের ভিত্তি কেবল ধর্মীয় পরিচয় নয়, বরং নাগরিকদের পারস্পরিক চুক্তি, ন্যায় বিচার ও সহাবস্থান ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি।
এই ব্যাখ্যা মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের একটি শক্তিশালী ধর্মীয় ও রাজনৈতিক জবাব হিসেবে বিবেচিত হয়। মৌলানা আবুল কালাম আজাদ এক দূরদর্শী সতর্কবার্তা। স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও ইসলামী চিন্তাবিদ মৌলানা আবুল কালাম আজাদ দেশভাগের সবচেয়ে শক্তিশালী বিরোধীদের একজন ছিলেন। তিনি বারবার সতর্ক করে দিয়েছিলেন যে পাকিস্তান সৃষ্টি হলে ভারতের মুসলমানরা দুটি অংশে বিভক্ত হয়ে যাবে, একাংশ পাকিস্তানে যাবে আর বৃহৎ একটি অংশ ভারতে সংখ্যালঘু হিসেবে থেকে যাবে। ফলে মুসলমানদের রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়বে। তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া উইন্স ফ্রিডম এ তিনি দেশভাগকে একটি ঐতিহাসিক ভুল হিসেবে উল্লেখ করেন। তিনি আশঙ্কা করেছিলেন যে ভৌগোলিক, ভাষাগত ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভবিষ্যতে দ্বন্দ্ব দেখা দিতে পারে। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে তার সেই আশঙ্কা সত্যে পরিণত হয়। আজাদের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল যে ধর্ম মানুষের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি হতে পারে না। তিনি বিশ্বাস করতেন বহুধর্মীয় ও বহুভাষিক ভারতবর্ষের ঐতিহাসিক বাস্তবতা যৌথ জাতীয়তাবাদকেই সমর্থন করে। খান আব্দুল গাফফার খান ও সীমান্ত প্রদেশের প্রতিরোধ, সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান ছিলেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বর্তমান খাইবার পাখতুন জনগণের জনপ্রিয় নেতা। তার সংগঠন খোদাই খিদমতগার অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার সংগ্রাম পরিচালনা করেছিল। গাফফার খান মনে করতেন ধর্মের ভিত্তিতে দেশভাগ পাখতুনদের স্বার্থ বিরোধী। তিনি ভারত বিভক্তির সিদ্ধান্তে গভীরভাবে ব্যথিত হয়ে কংগ্রেস নেতৃত্বকে বলেছিলেন, আপনারা আমাদের নেকড়েদের মুখে ফেলে দিলেন। পাখতুনদের অনেকেই পাকিস্তানে অন্তর্ভুক্তির পরিবর্তে স্বাধীন পাখতুনিস্তানের দাবিও তুলেছিলেন, কিন্তু সেই দাবি গুরুত্ব পায়নি। মজলিসি আহরার উল ইসলাম ও মুসলিম লীগের সমালোচনা। পাঞ্জাব ভিত্তিক মজলিস ই আহরার উল ইসলাম মুসলিম লীগের কঠোর সমালোচক ছিল। তাদের অভিযোগ ছিল যে মুসলিম লীগ মূলত জমিদার, অভিজাত ও উচ্চবিত্ত মুসলমানদের দল এবং সাধারণ মুসলমানদের প্রকৃত সমস্যা থেকে বিচ্ছিন্ন। তারা মনে করত পাকিস্তান আন্দোলন সাধারণ মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথ নয়, বরং একটি রাজনৈতিক কৌশল মাত্র। অল ইন্ডিয়া মুমিন কনফারেন্স ছিল মূলত তাঁতি, কারিগর ও শ্রমজীবী মুসলমানদের সংগঠন। তারা মুসলিম লীগের দাবির বিরোধিতা করে বলেছিল যে পাকিস্তান প্রতিষ্ঠিত হলেও দরিদ্র মুসলমানদের জীবনমানের বিশেষ পরিবর্তন হবে না। তাদের মতে মুসলমানদের প্রকৃত সমস্যা ছিল শিক্ষা, দারিদ্র্য ও সামাজিক বৈষম্য। রাষ্ট্র বিভাজন এসব সমস্যার সমাধান করতে পারবে না। অসম ও দক্ষিণ ভারতের মুসলিম নেতৃত্বের উদ্বেগ। আসামের বিশিষ্ট মুসলিম নেতা মাওলানা তৈবুল্লাহ দেশভাগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। তার আশঙ্কা ছিল দেশভাগের ফলে অসমের মুসলমানরা রাজনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বেন। একইভাবে মাদ্রাজ প্রেসিডেন্সির মুসলিম নেতারাও পাকিস্তান আন্দোলনের প্রতি খুব একটা উৎসাহী ছিলেন না, কারণ দক্ষিণ ভারতের মুসলমানদের সঙ্গে উত্তর পশ্চিম ভারতের মুসলমানদের ভৌগোলিক ও সাংস্কৃতিক যোগাযোগ ছিল সীমিত। তাদের মনে হয়েছিল পাকিস্তান প্রতিষ্ঠিত হলে দক্ষিণ ভারতের মুসলমানরা
আরও দুর্বল সংখ্যালঘুতে পরিণত হবেন। একই সময়ে বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু একটি স্বাধীন ও অবিভক্ত বাংলার প্রস্তাব উত্থাপন করেছিলেন। তাদের পরিকল্পনা ছিল বাংলা যেন ভারত বা পাকিস্তানের অংশ না হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। যদিও রাজনৈতিক সমর্থনের অভাবে এই উদ্যোগ সফল হয়নি, তবুও এটি দেশভাগের বিকল্প চিন্তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। দেশভাগের মানবিক মূল্য। 1947 সালের দেশভাগ মানব ইতিহাসের অন্যতম বৃহৎ গণ অভিবাসনের জন্ম দেয়। প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ সীমান্ত অতিক্রম করতে বাধ্য হন। বিভিন্ন গবেষণা অনুযায়ী সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় 20 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। পাঞ্জাব ও বাংলার বহু পরিবার রাতারাতি উদ্বাস্তুতে পরিণত হয়। শতাব্দী প্রাচীন সামাজিক সম্পর্ক ভেঙে যায়। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কায় দেশভাগ বিরোধী মুসলিম নেতাদের অন্যতম প্রধান উদ্বেগ ছিল। ইতিহাসের আলোকে মূল্যায়ন। আজ প্রায় আট দশক পর ফিরে তাকালে দেখা যায় দেশভাগ বিরোধী মুসলিম নেতাদের অনেক আশঙ্কায় আংশিক বা সম্পূর্ণভাবে সত্য প্রমাণিত হয়েছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশ 3 দেশেই সাম্প্রদায়িকতা, পরিচয় রাজনীতি, উদ্বাস্তু সমস্যা এবং সীমান্ত সংক্রান্ত নানান জটিলতা দীর্ঘকাল ধরে বিদ্যমান রয়েছে। অন্যদিকে পাকিস্তানের ভেতরে ভাষা ও আঞ্চলিক পরিচয়ের প্রশ্নে যে সংকট তৈরি হয়েছিল তা শেষ পর্যন্ত 1971 সালে বাংলাদেশের জন্ম দেয়। ফলে ধর্ম একমাত্র জাতীয় পরিচয়ের ভিত্তি হতে পারে কি না সেই বিতর্ক নতুন করে আলোচিত হয়। ভারত বিভাগের ইতিহাস কেবল পাকিস্তান সৃষ্টির ইতিহাস নয়, এটি একসঙ্গে দেশভাগের বিরুদ্ধে লড়াই করা অসংখ্য মুসলিম নেতা, আলেম, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ইতিহাসও। তাদের কণ্ঠস্বর আজ অনেকাংশে আড়ালে চলে গেছে, কিন্তু ইতিহাসের পূর্ণাঙ্গ চিত্র বুঝতে হলে সেই অধ্যায়ও সমান গুরুত্বের সঙ্গে স্মরণ করতে হবে। সাম্প্রতিক ইতিহাস চর্চায় গবেষক আয়েশা জালাল, মুশিরুল হাসান, ইয়াসমিন খান, ইয়ান ট্যালবট এবং ভেঙ্কট ধুলিপালা দেখিয়েছেন যে 1940-এর দশকের মুসলিম রাজনীতি ছিল অত্যন্ত বহুমাত্রিক। মুসলিম লীগ শক্তিশালী রাজনৈতিক দল হলেও ভারতীয় মুসলিমদের মধ্যে দেশভাগ নিয়ে মতানৈক্য ছিল না। বিভিন্ন অঞ্চল, শ্রেণী, পেশা ও ধর্মীয় ধারার মুসলমানরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছিলেন। এই বাস্তবতা দেশভাগের ইতিহাসকে আরও জটিল এবং বহুমাত্রিক করে তোলে। এটা পড়া হলো পূবের কলম পত্রিকা থেকে, অর্থাৎ আগস্টের 10 তারিখের 2026 সালের আগস্ট মাসের 10 তারিখের পত্রিকা, পেজ নাম্বার 4 থেকে পাঠ করা হলো।